নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। লিপস অ্যান্ড বাউন্স নিয়ে তো বলবই, তার আগে আমার মনে হয় এই মুহূর্তে যে খবরটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্ডি জোটে আবার ফাটল। এবার কোথায়? এবার উত্তরপ্রদেশে। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল মানে চরণ সিং, অজিত সিং, জয়ন্ত চৌধুরী, যারা বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে লড়েছিল, তারপর জয়ন্ত চৌধুরীকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন অখিলেশ। ঠিক ছিল যে ইন্ডি জোটে আইএনএলডি থাকবে, কিন্তু সিদ্ধান্ত যেটা হয়েছে আইএনএলডি বিজেপির সঙ্গেই যাচ্ছে। পশ্চিম উত্তরপ্রদেশে জাঠ অধ্যুষিত অঞ্চলে 5টি আসন আইএনএলডি কে ছেড়ে দিচ্ছে বিজেপি। যদিও সমাজবাদী পার্টির সঙ্গে বিধানসভায় আইএনএলডি জোট করে খুব একটা সুবিধা করতে পারেনি। এখন জয়ন্ত চৌধুরী বুঝছেন যে উত্তরপ্রদেশ জুড়ে রাম মন্দিরের পরে যে হাওয়া উঠেছে, সেই হাওয়ায় বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবেন। তাই নিজের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এবার আসি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা, যে লিপস অ্যান্ড বাউন্স কার্যত তৃণমূলের এবং অভিষেকের অ্যাকিলিসিলস। দেখুন, এই লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানিটার সম্পর্কে প্রথম বঙ্গবাসীকে অবহিত করেছিলেন সিপিআইএম এর ডাকাবুকো নেতা গৌতম দেব। আলিমুদ্দিন স্ট্রিটে 2012 সালের গ্রীষ্মকালে এক সাংবাদিক বৈঠকে গৌতম বাবু অনেক তথ্য পরিসংখ্যান উপস্থিত করে নিজের অননুকরণীয় ভঙ্গিতে লিপস অ্যান্ড বাউন্সের উল্কা সদৃশ্য উত্থান সম্পর্কে কিছু প্রশ্ন তুলেছিলেন। তারপরে গৌতম বাবুকে সিআইডির দপ্তরে তলব করা হয়। অসুস্থ মানুষ, তিনি এখন কার্যত নিজেকে গৃহবন্দী করিয়ে রেখেছেন, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স বঙ্গবাসীর কাছে প্রথম সামনে আনার জন্য যে ভদ্রলোক কৃতিত্ব দাবি করতে পারেন তিনি গৌতম দেব। আমি অবশ্যই বলবো কৃতিত্ব, কারণ লিপস অ্যান্ড বাউন্স নামক এই কোম্পানিটি যে এত করিতকর্মা একজন যুক্ত, তার পরিবার পরিজন, তো অন্যান্য বড় বড় কোম্পানিকে লজ্জায় ফেলে দেবে তার এই উল্কা সদৃশ্য উত্থান। শুনুন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি সিইও হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এখনো আছেন, ইডি বিজ্ঞপ্তি দিয়ে সেটা না জানানো পর্যন্ত আমাদের পক্ষে জানা সম্ভব হতো না। লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর অভিষেক ছিলেন, 2014 নির্বাচনের আগে ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান। তারপর তার বাবা আসেন, সম্ভবত মাও আসেন, তার স্ত্রীকেও লিপস অ্যান্ড বাউন্সে যুক্ত করা হয়। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ডিরেক্টর থেকে তারপরে সরে আসেন, কি সিও হন ইত্যাদি। তো সেই লিপস অ্যান্ড বাউন্সে অভিষেক যে সিইও আছেন, এটাকে তিনি 2019 লোকসভা নির্বাচনে যখন হলফনামা জমা দিতে হয় তখন কি সেটা জানিয়েছিলেন? যারা এগুলো হলফনামা খতিয়ে টতিয়ে দেখেন তারা এটা বলতে পারবেন, তবে আমার মনে হয় সম্ভবত স্পষ্টাস্পষ্টি কোনো উল্লেখ ছিল না। এবার আসুন, লিপস অ্যান্ড বাউন্সে 7.5 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচমেন্ট ইডি আগে করেছিল, তবে সেই অ্যাটাচমেন্ট প্রভিশনাল অ্যাটাচমেন্ট অ্যাডজুডিকেটিং অথরিটির কাছে এটাকে পেশ করতে হয়, দুপক্ষই তাদের বক্তব্য জানাতে পারে, তারপর অ্যাটাচমেন্টের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। মঙ্গলবার দিন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি জানিয়েছে যে আরো কিছু সম্পত্তির হদিশ তারা পেয়েছে। তখন মাননীয় বিচারপতি জানতে চান যে হদিশ পেয়েছেন তো অ্যাটাচ করেছেন কি? তখন তারা বলেন যে প্রক্রিয়া চলছে, কোথায় কি সম্পত্তি, সেই সম্পত্তির ডিড ভ্যালু কত আর এখন বাজার মূল্য কত, সেগুলো তো এই মুহূর্তে জানা সম্ভব নয়। 12ই মার্চ এটি বিস্তারিতভাবে জানাবেন। তাহলে প্রভাবশালী নেতার কোম্পানি সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আদালতে ঘুরেছেন, কোন বিচারকের এজলাসে তার এইসব মামলার শুনানি হবে সেটা নিয়ে তার বক্তব্য জানিয়েছেন, হালে পানি পাননি।
মামলা চলবে বলে দেওয়া হয়েছে। ইডির আইনজীবী বলেছেন, মাননীয় বিচারপতি যখন প্রশ্ন করেছেন এত দেরি কেন করছেন, তখন বলেছেন যে মামলায় মামলায় আমরা জর্জরিত। বঙ্গবাসীরা জানেন কিছু হলেই মামলা করতে চলে যান প্রভাবশালীরা, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি আবার বলে আমরা শুনবো না, আপনি আবার হাইকোর্টে যান, আবার হাইকোর্টে, অর্থাৎ মামলা করে 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 সময় নষ্টর ফিকির। শুনুন, আদালতে তো বিচার হবে, ভারতবর্ষের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা আছে। যে সানি দেওলের বিখ্যাত ডায়লগ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এটা প্রবাদে পরিণত হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে জনতার আদালত। জনতার আদালতে পারসেপশন কাজ করে। কেউ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে লম্বা চওড়া কথা বলতেই পারেন, চার্টার্ড বিমানে চড়ে ঘোরাফেরা করতেই পারেন, নিরাপত্তার বহর নিয়ে চালবাজ যুবরাজ চলাফেরা করতেই পারেন। পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন, তারা নিজেদের এভাবে বিলাস বাসনে ডুবিয়ে রাখেননি। দুর্ভাগ্যের বিষয় হলো শাসক দলের তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের বিলাস বাসনে ডুবিয়ে রাখতে অভ্যস্ত। ছোটবাবু তার ব্যতিক্রম নন। তাহলে পাবলিক পারসেপশন কি হচ্ছে? পাবলিক পারসেপশন হচ্ছে মরিয়া হয়ে বাঁচতে আদালতের দ্বারস্থ হচ্ছে প্রভাবশালীরা। অ্যান্ড লিপস অ্যান্ড বাউন্ডস, এই যে অ্যাটাচমেন্ট হচ্ছে, এমনি এমনি অ্যাটাচমেন্ট হচ্ছে, মানুষ ভাবছে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখুন, এ রাজ্যের শাসক দল যতই ইডি সিবিআই কে বিজেপির অঙ্গুলি এলনে চলে বলে অভিযোগ করুক না কেন, সাধারণ মানুষের কাছে কিন্তু এখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি আস্থা বিশ্বাস আছে। তারা মনে করছে নিশ্চয়ই কিছু পেয়েছে, নইলে অ্যাটাচ করবে কেন? আর বারে বারে আদালতে গিয়ে ইডি সিবিআই এর তদন্ত আটকাবার যে প্রচেষ্টা, সততার মূর্ত প্রতীক সব করছেন, সেটা কি মানুষ ভালো চোখে দেখেন? কত কোটি টাকা খরচ করেছেন আইনজীবীদের পিছনে, সেই টাকার উৎস কি? সরকার চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে দুর্নীতির তদন্তে সিবিআই ইডিকে ঠেকাতে। আরে যারা বলে আমরা একেবারে জিরো টলারেন্স করাপশনে, সেই সরকার চলে যাচ্ছে সর্বোচ্চ আদালতে, মরিয়া হয়ে আর্তনাদ করছে ইডি সিবিআই কে নয়। কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি সবাই সওয়াল করছেন কেন? আমি যদি স্বচ্ছতা সততার একেবারে পরাকাষ্ঠা হই, আমি কোনো তদন্তকে ভয় পাবো না। আমি তো চাইবো যে তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করুক, তাতে কি গভর্নেন্স অনেক বেশি মজবুত হবে, মানুষের আস্থা ফিরবে সরকারে। আর এই সরকারই দেখুন তদন্ত আটকাতে কত না চেষ্টা করছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই হলো মোটা বিষয়। মানুষ তো বুঝতে পারছেন। ইডির আইনজীবীরা বলেছেন, ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী, সিবিআই এর বিল্লদল ভট্টাচার্য, যে এত 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 বাধা, কিছু হলেই চ্যালেঞ্জ করে নিচ্ছে, দীর্ঘসূত্রিতা। তবে সুরঙ্গের শেষে আলো দেখা যাবে। আমি এখনো নিশ্চিত কেউ কেউ অধৈর্য হতে পারেন, অধৈর্য হলে কোনো লাভ নেই, আলটিমেটলি হবে। পশুকারদের নায়ক লালুকে জেলে যেতে হয়েছে, আপের কয়েকজন নেতা জেলে, অতীতে মধুকরা জেলে গিয়েছিলেন, জয়ললিতা জেলে গিয়েছিলেন, ওই হরিয়ানায় এক নেতা সেও জেলে গিয়েছিলেন এই দুর্নীতি। অতএব ধৈর্য ধরতে হবে। এখন প্রশ্ন হলো, ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিদেশ থেকে ফিরে মঙ্গলবার কালীঘাটে তার দলনেত্রীর সঙ্গে 2 ঘন্টা বৈঠক করেন। সেই সব নিয়ে সংবাদ মাধ্যমে ফলাও করে লেখা হচ্ছে মান অভিমানের পর্ব শেষ, অভিষেককে দেখা যাবে ধর্ণা মঞ্চে।
মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন রাজ্যসভায় প্রার্থী কি হবে এইসব নিয়ে। নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে এবার বোধহয় সব সংশয়ের নিরসন। কেউ কেউ গলার শিরা ফুলিয়ে এমনভাবে বলছেন যে তারা তৃণমূলের ঝান্ডাদারি ক্যাডার, কিন্তু কোনো চ্যানেলের মাইক্রোফোন হাতে নিয়ে। ভাবতে অবাক লাগে, স্থাবকতার চূড়ান্ত পর্যায়ে না পৌঁছলে এভাবে বলা যায় না। প্রথম কথা, সংসদে অধিবেশনে যোগ দেওয়া, সেখানে বক্তব্য রাখার যদি রেকর্ড দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিগত 10 বছরে, সেটা খুব উজ্জ্বল নয়। তার পিসিমণি এখানে ধর্ণা অবস্থান করলেন, তিনি চলে গেলেন দিল্লিতে। শোনা যায়, অনেকে বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেতে তিনি মরিয়া হয়েছিলেন, কিন্তু পাননি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বাংলা থেকে নির্বাচিত সাংসদ সতীর্থকে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতিবিধির উপরে কড়া পর্যবেক্ষণ রাখতে, এবং তিনি নিজেও পৌঁছে গিয়েছিলেন। বিফল মনোরথ হয়ে অভিষেক বিদেশে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন, ব্যক্তিগত কি কাজে গিয়েছিলেন, আমি ওর মধ্যে ঢুকতে চাই না, সেটা নিয়েও কনফিউশন আছে। কোথায় গিয়েছিলেন, জিজ্ঞেস করেছিলেন, গিয়েছিলেন। ফিরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। মুখ্যমন্ত্রী দিল্লি যাত্রা কেন এড়ালেন, ব্যাখ্যা অনেক রকম। এক অধীর চৌধুরী এক দেশ এক ভোট কংগ্রেসের পক্ষে রিপ্রেজেন্ট করবেন ওই কমিটিতে, তাহলে এক টেবিলে অধীরের সঙ্গে মুখ্যমন্ত্রী বসতে চাইছিলেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, অভিষেক যে পারপাসে দিল্লি গিয়েছিলেন সেই পারপাসটা সফল হয়নি, এটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন অভিষেক। তখন আর মুখ্যমন্ত্রী দিল্লির ধার কাছ দিয়ে মারাননি। তো এই হচ্ছে বিষয়। তাহলে অভিষেকের মিশন দিল্লি সফল হয়নি, হবেও না। তৃণমূল হচ্ছে এখন লায়াবিলিটি, অ্যাসেট নয়। তা কেন্দ্রে বিজেপি তৃণমূলের সঙ্গে পরোক্ষ সমঝোতাটুকু করবে না, যতই তৃণমূল দরজায় করা নাড়ুক না কেন। দেখুন, নবীন প্রবীণ দ্বন্দ্ব দলের মধ্যে থাকলে ভাইব্রেন্ট ডেমোক্রেসি। মত পার্থক্য, মতবিরোধ থাকতেই পারে, সব দলই হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসকে কি আপনারা দল বলবেন, বলুন তো? শুভেন্দু যে বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজনের ইচ্ছাতেই সব সিদ্ধান্ত হয়, বাকিদের সেখানে টু শব্দ করার কোনো অধিকার নেই। তবে এটা শুধু তৃণমূলের ক্ষেত্রে নয়, আরজেডির ক্ষেত্রে, বিএসপির ক্ষেত্রে, এসপির ক্ষেত্রে, শিবসেনার ক্ষেত্রে, আপের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। অর্থাৎ ব্যক্তি নিয়ন্ত্রণাধীন দল কার্যত কোম্পানি, সেখানে একজন দুজনের কথাই শেষ কথা। অভিষেক এখন নিজেকে নবীন প্রজন্মকে এগিয়ে আসার বার্তা দিচ্ছেন। আমি 2-3টে নবীন নেতার কথা বলি। এই যে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার নামও জড়িয়ে গেছে নিয়োগ দুর্নীতি। অভিষেকের ঘনিষ্ঠ দেবরাজ, বিধাননগর ওই মিউনিসিপাল কর্পোরেশনের MMIC, তাকে তলব করা হচ্ছে। তার বাড়ি থেকে নাকি ওয়ে মার্কশিটের প্রতিলিপি পেয়েছে। শান্তনু বন্দ্যোপাধ্যায় হুগলির বলাগড়ের বেতাজ বাদশা ছিলেন, তিনি ছোটবাবুর ঘনিষ্ঠ ছিলেন। 2016 সালে চন্দননগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে ইন্দ্রনীল সেন প্রার্থী হয়েছিলেন। ইন্দ্রনীল সেন ছোটবাবুর ঘনিষ্ঠ। দলীয় সমীকরণে তখন মুকুল রায় চাইছিলেন যে ইন্দ্রনীল সেন যেন জিততে না পারেন। ইন্দ্রনীল সেনের জয়ের পিছনে যারা প্রধান ছিলেন তাদের মধ্যে ওই শান্তনু বন্দ্যোপাধ্যায় ছিলেন, রুবি মোড়ের কাছে বড় কমিটির চেয়ারম্যান সুশান্ত ছিলেন। তারপরে শান্তনুকে জেলাতে পদ দেয়া হয়, এবং কেন শান্তনুকে পদ দেওয়া হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। তাহলে শান্তনু ছোটবাবুর কতটা ঘনিষ্ঠ জানেন? এরা সব যুবক। তাহলে প্রবীণরা দোয়া তুলসী পাতা আর যত দোষ নন্দঘোষ আমি নবীনদের ঘাড়ে দেব না। নবীনরাও যা, প্রবীণদের অনেকেও তাই, কয়েকজন ব্যতিক্রম থাকতে পারেন। অর্থাৎ বাকি সব এক, নীতি আদর্শ বোধ রহিত, করে কমে খাওয়ার ধান্দায় এরা গুড়গুড় করছে। সিম্পল ব্যাপার।
নবীনের জাগরণ বলে অভিষেক যাদেরকে বসাতে চাইছেন তারা তার অনুগামী, কার্যত চামচা প্রকৃতির। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বা চামচাদের সঙ্গে অভিষেকের অনুগামী বা চামচাদের বিরোধ হচ্ছে, সেটাই নবীন প্রবীণ বিরোধ। দেখুন, অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামই তো নাম, এ বিরোধ কোনোদিন মিটবে না, মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন। এখন এই পার্থভৌমিক, সোমনাথ শ্যাম এরা প্রস্তাব দেবেন নাকি যে অর্জুনকে আসানসোলে পাঠিয়ে দেওয়া হোক, কারণ ওরাও অবাঙালি অধ্যুষিত কেন্দ্র, অর্জুন নিজে অবাঙালি, তার জায়গায় শত্রুঘ্ন সিনহাকে ব্যারাকপুরে নিয়ে আসা হোক। অর্জুন সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক মানবেন কিনা, অর্জুন রাজি হবেন কিনা, সেসব পরের প্রশ্ন। কিন্তু যে বেলাগাম কদর্য ঝগড়া করছেন দুই জনপ্রতিনিধি, সামান্যতম শৃঙ্খলা থাকলে কোন দলে এই অলিক কুনাটটা আমাদের দেখতে হয়। এক প্রবীণ মানুষ আমাকে রসিকতা করে বললেন মঙ্গলবার রাত্রিরে যে দেখেছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে অজিত পাওয়ারই আসল এনসিপি। তারপরে তিনি হালকা রসিকতা করে বললেন, দেখুন এই যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, বাংলাতে ছোটবাবু কিন্তু খুব খুশি হবে। পরবর্তীকালে যদি অজিত পাওয়ারের ভূমিকায় ছোটবাবুকে দেখা যায়, তাহলে ছোটবাবুর সঙ্গে যদি পর্যাপ্ত সংখ্যক জনপ্রতিনিধিদের সমর্থন থাকে আর নির্বাচন কমিশন যদি এই রকম রায় দেয় ট্র্যাডিশন মেনে, তাহলে বাংলাতে শাসক দলের কাণ্ডারির ভূমিকায় অন্য একজনকে দেখা যেতে পারে, তিনিই বলবেন আমি প্রকৃত শাসক দল, প্রকৃত তৃণমূল। তাই নির্বাচন কমিশনের এই রায় অজিত পাওয়ার গোষ্ঠীকে প্রকৃত এনসিপি বলে স্বীকৃতি দেওয়া বাংলায় ছোটবাবু ঘনিষ্ঠদের হাসি যে চওড়া করবে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।